সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। দেবের সঙ্গে কিন্তু আমার দুটো ছবি হতে হতে হয়নি, খাদানে আমার করার কথা ছিল। এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে। আপনি এর পরে পরিমণির সঙ্গে একটা ছবি করছেন। হ্যাঁ, ব্রাত্য বসুর সঙ্গে আপনার প্রথম কাজ, পরিচালক আবার একই সঙ্গে মন্ত্রী, আপনার অভিজ্ঞতাটা কেমন? আমরা খুব বেশি এখনো প্রফেশনাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারিনি। প্রাইমারি স্কুলের মাস্টার মশাইয়ের ছেলে, পরিবারে 8 ভাই বোন। মঞ্চ থেকে অভিনয়ের শুরু। 2006 রূপলী পর্দায় অভিষেক। 2009 মনপুরা ছবির জন্য জাতীয় পুরস্কার। 2 দশকের পথ চলায় সবচেয়ে কঠিন অধ্যায় কোনটা ছিল? গ্রামের নাম কামারহাট, পাবনা জেলায়। সেই গ্রামের সেই স্কুল মাঠ, সেই স্কুলে পড়াশোনা করা, পুকুর পাশে পদ্মা নদী, সেখান থেকে একটা জীবন শুরু করে এই পর্যন্ত আসা, অনেক চড়াই উতরাই, অনেক পরিশ্রম, সাধনা, যেটাই বলি না কেন, অভিজ্ঞতা নিয়েই আজকের এই জায়গায় আসা। এটা এক কথায় আমি বললে পরে বলবো, এটা একটা কঠিন একটা রাস্তা, এবং সেই রাস্তা আসলে যারা চান অতিক্রম করতে, এবং সেই রাস্তাটা অতিক্রম করলে পরে নিশ্চয়ই কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছেন। দিল্লি, অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এসেছেন বহুবার। চঞ্চল চৌধুরীর জীবনের মানচিত্রে নতুন সংযোজন শান্তিনিকেতন। কেমন লাগলো শান্তিনিকেতন আপনার কাছে? অসাধারণ। আমি অবশ্য শেকরের যখন শুটিং করতে গিয়েছিলাম ব্রাত্যদার সিনেমা, তখন আসলে খুব বেশি ঘুরে দেখা হয়নি। শুধুমাত্র হোটেল থেকে শুটিং স্পটে যেতাম, শুটিং শেষ করতাম, আবার হোটেলে এসে রেস্ট নিতাম বা ঘুমাতাম, আবার পরের দিন খুব সকালে আবার কল থাকতো, আবার চলে যেতাম। এবং যে কয়দিন শুটিং ছিল সেই কয়দিনই ছিলাম হোটেল টু শুটিং স্পট, এইটাই, এর বাইরে আর কোথাও যাওয়া হয়নি। তা এবার 2 দিনের জন্য গিয়েছিলাম, এবার ঘুরলাম, এবার একটু আশেপাশে ঘুরে দেখলাম। অসাধারণ শান্তির জায়গা শান্তিনিকেতন। ব্রাত্য বসুর পরিচালনায় অভিনয়ে চঞ্চল চৌধুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 2 গল্পকে মিলিয়ে তৈরি হচ্ছে শেকড়। আপনি এর আগে গৌতম ঘোষের মনের মানুষ করেছেন, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আপনি পদাতিক করেছেন, ব্রাত্য বসুর পরের ছবি শেকরে আপনি আসছেন। পরিচালক হিসাবে প্রত্যেকেরই তো একটা বৈশিষ্ট্য থাকে। যদি ব্রাত্য বসুর যদি কোনো একটা বিষয় আপনাকে বলতে বলা হয়, আপনি কি বলবেন যে এইটা ওনার এক্সেপশনাল, এটা উনি ইউনিক? প্রত্যেকটা মানুষের মধ্যেই তো তার নিজস্ব কিছু গুণ থাকে, সেটা যদি আমি ব্যক্তি মানুষ হিসাবে ধরি, এবং কাউকে আলাদা করে আমি তুলনা করতে পারবো না। যেমন শান্তিনিকেতনে গিয়ে আমি গৌতমদার সঙ্গেও দেখা করেছি, গৌতমদার বাড়িতে গেলাম, আন্তরিক যে সময়টুকু কাটলো, এটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া বা মুহূর্ত। মানে খুব সাম্প্রতিককালেই খুকু বৌদি, গৌতমদার স্ত্রী, উনি চলে গেছেন আমাদের, হ্যাঁ, গত হয়েছেন। তা গৌতমদার সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল আরও এই কারণে, কারণ খুকু বৌদি আমাকে খুবই স্নেহ করতেন। সেই মনের মানুষে আমরা যখন কাজ করি, একদম সন্তানের মতো স্নেহ করতেন আমাকে। এবং যতবার আমি কলকাতাতে এসেছি বা গৌতমদা যতবার বাংলাদেশে গিয়েছেন, ততবারই দেখা হয়েছে বা যোগাযোগ হয়েছে। এবং লাস্ট একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এলাম, সেই প্রোগ্রামেও গৌতমদার সঙ্গে এবং বৌদির সঙ্গে দেখা হলো। তারপরেই বৌদি চলে গেলেন হঠাৎ করে, যা গৌতমদার ওখানে গেলাম। তা আমি যেটা বলছি, প্রত্যেকটা মানুষই আলাদা, এবং তার গুণ, তার যোগ্যতা, এটাকে আসলে তুলনা করার কিছু নেই। ব্রাত্য বসু ব্রাত্যদা ব্রাত্যদাই, এবং তার যে কানেক্ট করার ক্ষমতা, সেটা নিশ্চয়ই অন্য কারোর সাথেই মিলবে না। আবার গৌতমদার যে ক্ষমতা, সেটাও কারোর সাথেই মিলবে না। অতএব এটা আমি কম্পেয়ার করে বলছি না, কিন্তু অসাধারণ একজন মানুষ। কি বলবো, একজন অভিনেতার সঙ্গে একজন নির্মাতা বা ডিরেক্টরের যে কানেকশন তৈরি করতে হয়, এবং ওনার যে দৃষ্টিতে উনি দেখেন, যেমন আমরা সিনেমা তো ডিরেক্টর তার নিজস্ব একটা দৃষ্টি দিয়ে দেখেন এবং দেখাতে চান, তা সেই জায়গায় আমার ওনার সঙ্গে কখনো দ্বিমত হয়নি। পরিচালক ব্রাত্য বসু মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছেন হুব্বা, এবং সেখানে একটি মস্তানের চরিত্রে মোশাররফ করিমকে দেখে বাংলার জনতা খুবই অভিভূত। শেকড় ছবিতে কি চমক থাকছে? চঞ্চল চৌধুরীকে কিভাবে মানুষ ডিসকভার করবে? মোশাররফ আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং আমরা সমসাময়িক একই সময়ে আমরা অভিনয় শুরু করেছি, কাছাকাছি সময়ে, এবং এখনও সেই বন্ধুত্ব জায়গাটা আছে। যেমন বাংলাদেশের একটা সিনেমাতে আমরা
অনেকদিন পর আর কি আমরা সেই হ্যাঁ মোস্তফা সরোয়ার ফারুকী টেলিভিশনে একসঙ্গে কাজ করেছিলাম। তারপর দীর্ঘ এক যুগ পর আমি আর মোশাররফ এই সাম্প্রতিককাল আমাদের ছবির শুটিংটা শেষ হয়েছে, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই ঈদে সেটা রিলিজ হবে। এখান থেকে আমি কাজ করে শেষ করে যাওয়ার পর ওর সঙ্গে 2 দিন এই বিষয়ে কথা হয়েছে, এবং ও ব্রাত্যদার সঙ্গে ওর যে সম্পর্ক হয়েছিল কাজের সময়, বা ব্রাত্যদাকে ও যেভাবে আবিষ্কার করেছে, আমি কিভাবে আবিষ্কার করলাম, তার মধ্যে দেখলাম পুরোটাই ঠিক, পুরোটাই একদম ওর মতো করে বললো। এবং ওর সঙ্গে এটা নিয়ে ব্রাত্যদাকে নিয়ে অনেক আড্ডা হলো, এবং পরে আবার আমি আসার পর আবার ব্রাত্যদাকে বললাম যে মোশাররফের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আমরা একটা কাজে ছিলাম, আপনাকে নিয়ে অনেক কথা হলো। ও জিজ্ঞাসা করলো কাজ কেমন হচ্ছে, বা আগের কাজ করার অভিজ্ঞতার কথা বললো, যে ব্রাত্যদা কেমন মানুষ, কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ সে করে, এবং খুব মজার মানুষ। তা সব কিছুই মিলে গেল। আমি আমার যে অভিজ্ঞতার কথা বললাম, মোশাররফও বললো যে হ্যাঁ। তো এইরকম কি কোনো সম্ভাবনা এই আলোচনা থেকে উঠে এসেছে যে পরের ছবিতে ব্রাত্য বসু পরিচালক এবং মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দুজনেই আছে? এবং শুধু তাই না, ব্রাত্যদার ইচ্ছা আছে, যেটা আমি এখন বলেই দিচ্ছি, উনি গোপনে এটা আমার কাছে প্রকাশ করেছেন। চঞ্চল, আমার খুব ইচ্ছা আছে যে আমি শুধু ডিরেকশন দেব না, আমি তোমার এবং মোশাররফের সঙ্গে আমরা 3 জন, মানে মোশাররফ, করিম, তুমি আর আমরা একটা ছবিতে অভিনয় করব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ অনেক আগেই করেছেন। টলিউডে খবর, চঞ্চল চৌধুরী পরিচালক সুমন মুখোপাধ্যায়ের আগামী ছবির নায়ক। দেবের সঙ্গে এক ছবিতে কবে দেখা যাবে? খাদানে আমার করার কথা ছিল, তার আগে আরেকটা ছবিতে করার কথা ছিল, এবং সেটা শুধু শিডিউল জটিলতার কারণে, শিডিউলের কারণে মেলেনি বিধায় করা হয়নি। তখন আমি পদাতিক করলাম, সেই সময় একটা ছবি করলো। আর এ ব্যাপারে আমার প্রতি দেবের একটা অভিমানও আছে। অভিমান বলতে কি, কারণ আমরা পার্সোনাল কিছু সময় আমরা দেশে বা বিদেশে বিভিন্ন ফেস্টিভ্যালে গিয়ে আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি, এবং সেই জায়গা থেকেই ও খুব বেশি করে চেয়েছে আমি ওর সাথে কাজ করি, আমিও চেয়েছি যে দেবের সঙ্গে একটা ছবিতে কাজ করব। তা সর্বশেষ বুম্বাদার পদ্মশ্রী পাওয়ার যে মানে শুভেচ্ছা জানানোর যে অনুষ্ঠান, উৎসবে যে উৎসব, হ্যাঁ উৎসব হলো, সেখানে দেবের সঙ্গে দেখার পর তো কি ভাই, আমি ভাই বলি, তুমি বলি, কথা বলি, যাক জড়িয়ে ধরলো। হ্যাঁ চঞ্চলদা, তুমি তো আমার সঙ্গে কাজ করবে না, এই নানান অভিযোগ। আমি না ভাই, তোমার সঙ্গে অবশ্যই কাজ করব। তোমার সঙ্গে দুটো যে কাজ হয়নি এর পরে হবে, কারণ ওই দুটো কাজের সময় অন্য শিডিউলের সঙ্গে একটু ঝামেলা পাকার কারণে হয় না, কিন্তু কাজ করব। এটা যে কোনো সময় দেবের সঙ্গে কাজ হতে পারে। আমার দিক থেকে কোনো ধরনের কোনো মানে না শব্দটা নাই। ভালো ঠিকঠাক গল্প, ঠিকঠাক ক্যারেক্টার পেলে পরে যে কোনো সময় দেবের সঙ্গে আমার, আর ও চায় যে আমার সঙ্গে একটা স্ক্রিন, এটা আরও আগের কথা বলছি, এটা 3-4 বছর আগে থেকে আমাদের, হ্যাঁ, এবং আমরা একদম ভিডিও কল করে ডিরেক্টর সহ আমরা অলরেডি অনলাইনে আমরা মিটিং ফিটিং সব কিছু করে, যখন ডেটটা ফাইনাল হলো, তখন দেখা গেলো যে আমার অন্য একটা কাজ ক্ল্যাশ করে। হ্যাঁ, এবং তার জন্য আমি সরি বলেছি যে 2বার ওর সাথে কাজ হতে হয়নি, তার মানে আমার শিডিউলটা ওর সঙ্গে ম্যাচ করেনি। তা আমি সরি বলেছি, ভাই এরপরে তুমি একটু আমার ডেটটা আগে নাও, যাতে আমি বলে দেবো, তারপর একসঙ্গে কাজটা করব। এই আপনি এর পরে পরিমণির সঙ্গে একটা ছবি করছেন, হ্যাঁ, ফর দ্য ফার্স্ট টাইম, রবীন্দ্রনাথের একটা ছোট গল্প। এটা আসলে রবীন্দ্রনাথের সরাসরি ছোট গল্প না, শাস্তি, এটা ইন্সপায়ার্ড বাই শাস্তি। মানে এটা বর্তমান গল্পের প্রেক্ষাপটটা বর্তমানে, মানে ওইটার ওই অবলম্বনে আর কি, ছায়া অবলম্বনে বলি বা ইন্সপায়ার্ড যেটাই বলি। এখানে লিসা গাজী হচ্ছেন ডিরেক্টর। ওনার লাস্ট মুভিটা ছিল বাড়ির নাম শাহানা, সেটা বিভিন্ন আন্তর্জাতিক মানে চলচ্চিত্র যে উৎসবগুলো হয় সেখানে অনেক প্রশংসিত হয়েছে। যেমন পদাতিক যে বছর বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরলো, আমি কয়েকটা জায়গায় গিয়েছিলাম, তো ওই প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমি দেখেছি ওই বাড়ির নাম শাহানা আছে, পদাতিকের পাশাপাশি শো পড়েছে আগের দিন পরের দিন, আমি দেখেছি, খুব ভালো ছবি। তা লিসা গাজী এবার রবীন্দ্রনাথের শাস্তি নিয়ে কাজ করছেন। অনেকে ভাবছেন যে বোধহয় একদম সরাসরি শাস্তি ওই চরিত্রগুলোই থাকবে, অ্যাডাপ্টেশন আর কি যদি বলি আমি। সেক্ষেত্রে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন পরিমণি, এবং আমরা দুই ভাইয়ের চরিত্র, এবং 2 ভাইয়ের স্ত্রী আবার আছে। তা আমার স্ত্রীর চরিত্রে বড় ভাই আমি, আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করছি পরিমণি। বাংলাদেশেও আপনার একাধিক কাজ, আপনি ওটিটিতে কাজ করেছেন, নাটক তো আমরা সবাই দেখেছি, টেলিফিল্ম যেগুলোকে আমরা বলা হয়, এবং ভারতেও একাধিক ছবিতে আপনি কাজ করেছেন। 2 দেশের কাজের মধ্যে তো কিছু ইউনিকনেস থাকে, যেমন বাংলাদেশের কাজ বা ভারতের কাজ, এই দুটো কাজের মধ্যে যদি আপনাকে ইউনিকনেসগুলো বলতে বলি, তাহলে কি হবে, মানে কীভাবে দেখাবেন? কিছু বিষয় আছে বাংলাদেশে অনেক আমরা কমফোর্ট ফিল করি, কিছু বিষয় আছে এখানে আমরা কমফোর্ট ফিল করি। এটা ভালো মন্দ বা পজিটিভ নেগেটিভ
দিক দুই জায়গাতেই আছে। তার মধ্যে যেমন আমরা খুব বেশি এখনো প্রফেশনাল ইন্ডাস্ট্রি তৈরি করতে পারিনি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ যে বিষয়টা। এখানে অনেকটাই প্রফেশনাল, মানে টেকনিক্যাল টিম থেকে শুরু করে টাইমিং সব কিছুই। আবার কিছু কিছু জিনিস ভালো আছে, যেমন এখানে কাজের একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা প্রথম থেকেই তৈরি করে দিচ্ছে যে এই কয়দিনের মধ্যেই শুটিং করতে হবে, বা এই একটা বাজেট টাজেট সংক্রান্ত কিছু কিছু frame বিষয়, আছে। একটা ফ্রেম আছে। তা আমাদের ওখানে ওই ফ্রেমটা নেই, আমাদের কোনো লিমিট নেই। মানে যখন যে যেরকম প্ল্যান করছে, যদি সে হয়তো 1-2 বছর অপেক্ষা করছে, তার যে খরচাপাতি লাগবে ছবিটা করতে, সেটা হয়তো কখনো 5 কোটি হচ্ছে, কখনো 10 কোটি হচ্ছে, কখনো 1 কোটিও হচ্ছে। আবার সব ধরনের কাজেই আমি 1 কোটি টাকার ছবিতেও কাজ করছি, 1.5 কোটির ছবিতেও কাজ করছি, আবার এই 10 কোটির ছবিতেও কাজ করছি। মানে ওই লিমিটটা আমাদের ওখানে নেই। ওটা আমাদের জন্য অনেক, যে গল্প অনুযায়ী বাজেট থাকবে বা সব কিছু। আর ওই যে বললাম যে আমাদের ওখানে একটা জিনিস, আর একটা যেটা হচ্ছে যে হলগুলো তো অনেক হল বন্ধ হয়ে গেছে সব কিছু মিলিয়ে। এখানে যেমন তুলনামূলকভাবে অনেক সিনেমা হল আছে বা রিলিজ হচ্ছে। আরেকটা সুবিধা আছে এখানকার, যে একটা ভালো কাজ এখানে শুধুমাত্র পশ্চিমবাংলার মধ্যেই থাকছে না, এখান থেকে ওটা আরও বিস্তৃতভাবে সারা ভারতবর্ষে এটা রিলিজ হচ্ছে। আর আমাদের দেশে যতটুকু যা হচ্ছে হচ্ছে। হ্যাঁ, তবে ওটিটির কল্যাণে কিংবা এখন লাস্ট কয়েক বছরে আমাদের কাজ আন্তর্জাতিকভাবে অনেক সমাদৃত হয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস আমি চাই যে এই বাংলা তো আসলে যদি সারা পৃথিবী হিসাব করা হয়, বাংলার তো একটা বিশাল দর্শক শ্রেণী রয়েছে। তা সেই ব্যাপকতা রয়েছে। ব্যাপক রয়েছে, সেই দর্শক শ্রেণীকে ধরতে গেলে পরে আসলে আমাদের একসঙ্গেই আসলে কাজ করা উচিত, বড় বড় কাজ করা উচিত। যেমন কলকাতার পুরনো, একদম পুরনো সিনেমা থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের প্রচুর দর্শক আছেন যারা কলকাতার, পশ্চিমবঙ্গের বাংলা ছবি দেখেন, এখনো দেখেন, বা এখানকার কন্টেন্ট দেখেন। ঠিক ওখানকার কাজও এখানে দেখে। তা সব মিলিয়ে একসঙ্গে যদি কাজ করা যায়, তাহলে সারা পৃথিবীব্যাপী যত বাঙালি দর্শক আছেন তারা দেখতে পারবেন। সেই সঙ্গে বাংলা তো অনেক বড় একটা মার্কেট আমাদের ফিল্মের জন্য বা আমাদের কন্টেন্টের জন্য। সেটাকে প্রপারলি আসলে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আসলে একসাথে বড় ক্যানভাসে কাজ করতে হবে, এটা আমার কাছে মনে হয়। বেশ 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 শেষ, আমি আর কোনো প্রশ্ন করছি না। আমি হাওয়ার চানমাঝির কাছে শুধু একটু আমি বন্ধু কালা পাখি দুটো লাইন শুনতে চাই। এটা না হলে দর্শককে মানে বঞ্চিত করা হবে। না, দর্শককে আসলে, আমি তো আসলে গান করি না। যেমন ব্রাত্যদের এই ছবিতে, এটা আমি উপযাচকে বলে দিচ্ছি, শেখর সিনেমা করলাম, করতে করতে ব্রাত্যদাকে আমি নিজে জিজ্ঞেস করলাম, দাদা আপনার ছবিতে কি কোনো গান আছে, গান ব্যবহার করছেন? তা বলে হ্যাঁ, কোনো লিপে কোনো গান থাকবে না, তবে গান। তা আমার কাছে কিছু গান ছিল, যে ব্রাত্যদার সঙ্গে শেয়ার করলাম আড্ডা দিতে দিতে। তা ব্রাত্যদাকে কিছু গান পাঠালাম আমি। আচ্ছা। হ্যাঁ, তা ব্রাত্যদা বললো যে না, আমি ওইটা না, আমি এই গানটা আমি চিন্তা করেছি আমার এই ছবির জন্য ব্যবহার করব, সেটা ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে, নট। তারপরে আমি একটা গান পাঠানোর পর সেই গানটা আবার আমারই গাওয়া ছিল। তা বলে যে এই চঞ্চল, তাহলে তুমি এই গানটা গাও। আমার একটা পর্যায়ে গিয়ে ফোন করে বলে, শোনো, দুটো গানই তোমাকে গাইতে হবে, তুমি এসো, 2 দিন সময় বেশি করে নিয়ে এসো। তো এবার সে আসার পর ডাবিং শেষ করলাম, ডাবিং শেষ করার আমি তো ভয়তে ভয়তে আছি, আমি তো আসলে প্রফেশনাল সিঙ্গার না, বা আমি গান জানিও না, শিখিও নাই। এখন উনি যেহেতু চাচ্ছেন, এটা চাওয়ার পেছনে একটা কারণ আমি যেটা বুঝলাম, যে গান দুটোই হচ্ছে মানে ফোক, লোকসঙ্গীত। একটা গান বিজয় সরকারের, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর একটা হচ্ছে গোষ্ঠগোপাল দাসের ও জীবন ছাড়িয়া যাস না মোরে। দুটোই খুব মাটির গান। মাটির গান। তা এখন আমাদের ওপার বাংলার আবার যারা গান করেন, বিশেষ করে ফোক গান, এদের তো একদম মাটির সঙ্গে একটু ডিরেক্ট, এদের গায়কিতে আলাদা একটা ধরন আছে, যেটা আবার এই বাংলার যারা ফোক করেন তাদের নিজস্ব একটা ধরন আছে। তা আমি আমার গায়কিটা বোধহয় উনি একটু প্রেফারেন্স দিলেন এবং বললেন যে না, আমি তোমাকে গাইতে। আমি একটু হালকা অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে উনি প্রবুদ্ধদা, মিউজিক ডিরেক্টর, তার কাছে বলার পর প্রবুদ্ধদাও খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড, এবং আমি ভীত ছিলাম। এবং গান না গাওয়া পর্যন্ত, ডাবিং কি করলাম না করলাম, ওটা হবে ওটা নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। ছবির ডাবিং ওটা তো কোনো, কিন্তু এই রেকর্ডিং, গান রেকর্ড করতে হবে আমাকে ওনার সঙ্গে, এটা নিয়ে আমি খুব ভীত সন্ত্রস্ত ছিলাম। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়,
যারে ভালো লাগে আমার, দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি।